স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। আজ থাকছে ঢাকা বিভাগের জেলাগুলোর খবর। সঙ্গে আছি মাসুম রাব্বি। কেউ পড়েছিলেন খোলা আকাশের নিচে, কেউ বা বাস কাউন্টার বা রেল স্টেশনে। ঠিকানাহীন এমন 25 জন নারী পুরুষের দেখভাল করছেন মারিয়াম মুকাদ্দাস নামের এক নারী। তার কাছে যারা নিরাপদ আশ্রয় পেয়েছেন তারা সকলেই মানসিক ভারসাম্যহীন। এদের কেউ পরিত্যক্ত, কেউ বা দুর্ভাগ্যক্রমে পরিবার থেকে বিচ্ছিন্ন। এক একজনের জীবনের গল্প এক এক রকম, তবে অসহায়ত্বের দিক থেকে সবাই যেন একই সরল রেখায়, যারা প্রত্যেকেই মানসিক ভারসাম্যহীন। এসব অবহেলিত মানুষদের জন্য টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষ এলাকায় একটি ব্যক্তিগত আশ্রম গড়ে তোলেন মারিয়াম মুকাদ্দাস মিষ্টি। 5 মাস আগে রাস্তা থেকে আহত ও অসহায় মানসিক ভারসাম্যহীন 3 জনকে নিয়ে এসে তাদের সেবা ও যত্ন করার জন্য নিজ উদ্যোগে আশ্রমটি প্রতিষ্ঠা করেন মিষ্টি। সেখান থেকে আজ 25 জন মানসিক ভারসাম্যহীন তাদের নিরাপদ আশ্রয়স্থল পেয়েছে এই প্রতিষ্ঠানে। ইচ্ছে ছিল ছোটবেলা থেকে যে একটা বৃদ্ধাশ্রম করার, কিন্তু দেখা গেছে যে বৃদ্ধাশ্রম দেখলাম অনেক জায়গায় বৃদ্ধাশ্রম আছে, এই যে রাস্তাঘাটে যে অসহায় মানুষগুলো পড়ে থাকে, আমাদের টাঙ্গাইলে এই ধরনের এই মানুষদের জন্য কোনো থাকার ব্যবস্থা নাই। এদের আসলে পরিবার কেউ নাই, আবার পরিবার খুঁজে পাওয়া গেলেও তাদেরকে নেয় না। বেশিরভাগই মেন্টালি সমস্যা, বেশিরভাগই পাগল, বৃদ্ধ, প্রতিবন্ধী, রাস্তাঘাটে কেউ হাত ভাঙা, পা ভাঙা, এরকম মানুষই বেশি পাওয়া যায়। প্রথমে তো উদ্যোগটা আমার নিজেরই, আমি নিজেই নিছি। তারপর আমার খরচও হচ্ছে আমার নিজের খরচেই চলছে। তো তারপর আস্তে আস্তে যারা দেখছে যে আমি একাই করতেছি অনেক করে, এখন ধীরে ধীরে অনেক মানুষই আমার সাথে যুক্ত হচ্ছে, অনেক স্টুডেন্ট যুক্ত হচ্ছে। ভাড়া বাসার এই আশ্রমে 22 জন মহিলা এবং 3 জন পুরুষ রয়েছেন। দেখাশোনার জন্য দায়িত্বরত আছেন 2 জন কর্মচারী আর কয়েকজন স্বেচ্ছাসেবক শিক্ষার্থী। আশ্রিতদের খাবার, চিকিৎসা এবং আশ্রয়ের ব্যবস্থা করতে প্রতিনিয়ত লড়াই করছেন মিষ্টি। যদি আর মানুষের সহায়তা না পাই তাহলে এখানে আর আমি লোক বাড়াবো না, যে আছে এই 25 জন এদেরকেই রাখবো। আর যদি সহায়তা পাই তাহলে আমার তো এখানে 500 জনের শেল্টার আছে, মানে আমি টোটাল পুরো এরিয়াতে 500 জন লোক আমি রাখতে পারবো। যদি সহায়তা পাই সবার, তখন আমি পুরো টাঙ্গাইল ডিস্ট্রিক্টের রাস্তাঘাটে কোনো এরকম লোক রাখবো না। 4-5 মাস হয়ে গেছে রানিং এই কাজের সাথে আছি, পড়ালেখার পাশাপাশি এইটাই করতেছি। ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো সব সময়। আমাদের একটা সাহায্য দরকার, এইভাবে আসলে আমাদের ব্যক্তিগত ফান্ড থেকে আসলে এটা হবে না। এখন আমরা চাই যে এটা মানে পৃথিবীর মানে বাংলাদেশ থেকে পুরো ওয়ার্ল্ডে সবাই মানে একটা সাহায্য করুক আমাদের। রাস্তা থেকে পাগল টাগল ধরে আনে, ময়লা টয়লা কাপড় টাপড় থাকে সব পাল্টিয়ে গোসল টুসল করে সুন্দর করে তেল দিয়ে কম্বল টম্বল গাইতে শোয়ে রাখি। তারপরে খানা দানা দিয়ে খায়, ওষুধ পানি কিছু দিয়ে খায়। খাওয়ার পরে মনে করেন যে সুস্থভাবে থাকে, যে পাগলামি করে ওষুধ খাওয়ালে সুস্থ হয়ে যায়। আবার সদরে নিয়ে যায় ভর্তি করে, সেখান থেকে ওষুধ পানি দেয়, দেখাশোনা করি, রান্না টান্না করে খাওয়াই। এই তো মিষ্টির এই উদ্যোগে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান স্থানীয়দের। এখানে যা দেখলাম, তো এর মধ্যে 4 জন 5 জন একটু অসুস্থ আছে, শারীরিকভাবে অসুস্থ, একজনের অপারেশন করা আর একজনের একটা সেলুলাইটিস আছে। তো এটা আমরা একটু ড্রেসিং করে দিয়ে গেলাম, কিছু ওষুধপত্র দিয়ে গেলাম। তো সমাজের বিত্তশালী যারা আছে বা হৃদয়বান যারা আছে তারা এগিয়ে আসলে আরো ভালো চলবে আশা করি। রাপার এই উদ্যোগকেও সাধুবাদ জানাই। আমাদের আকুল আবেদন যে সবাই যার যার পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়েছে। আমরা সিদ্ধান্ত নিলাম, আমরা পার্ক বাজার ব্যবসার ওই জায়গায় এক নেতা আসছে, আমরা যাব, সবাই যার যার থেকে ব্যক্তিগতভাবে দেখি কিছু অনুদান দেওয়া যায় কিনা। মানুষ হিসাবে আমাদের আসলে একজন মানুষের পাশে দাঁড়ানো উচিত, এটাই আমি মনে করি। তো অবশ্যই ভালো কাজ এটা, প্রত্যেক মানুষের মানবিক দিক থেকে কেউ শারীরিকভাবে আগে আসবে, কেউ আর্থিকভাবে আগে আসবে, কেউ তাকে সাপোর্ট দিবে, মেন্টালি সাপোর্ট দিবে, এটাই হওয়া উচিত প্রত্যেক মানুষের। মিষ্টির কাজটি প্রশংসার দাবিদার। সার্বিক সহযোগিতার আশ্বাস দেন সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক। এই প্রতিষ্ঠানটি নিবন্ধন প্রাপ্ত এখনো হয়নি, তো আমরা অতি দ্রুত তার ওই প্রতিষ্ঠানটি নিবন্ধনের বিষয়ে আমরা কার্যক্রম হাতে নিয়েছি এবং অতি দ্রুতই নিবন্ধন প্রাপ্ত হবে। তো ওভারঅল যেটি আমি বলতে চাই যে অবশ্যই এটি একটি ভালো একটি কাজ। আমরা যে কাজগুলো করি সে ধরনের কাজগুলো সেও করছে এবং আমরা সরকারি এবং বেসরকারি মিলে
আমরা এই সমাজটাকে পরিবর্তন করতে চাই। মিষ্টির মতো এমন সাহসী পদক্ষেপ সমাজে মানবিকতার প্রসার ঘটাতে সাহায্য করবে, এমনটাই প্রত্যাশা সকলের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। উচ্চশিক্ষার পাশাপাশি প্রযুক্তির জ্ঞান না থাকলে মেলে না চাকরি, হওয়া যায় না স্বাবলম্বীও। তাই ফরিদপুরে সমাজসেবা প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটার, বিউটি পার্লার ও দর্জি বিজ্ঞান শিখে নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন শত শত তরুণ তরুণী। বর্তমান যুগে চাকরি জীবনে ভালো করার জন্য উচ্চশিক্ষার পাশাপাশি প্রয়োজন কম্পিউটার দক্ষতা। তাই নিজেদের যুগোপযোগীভাবে তৈরি করতে কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছেন ফরিদপুরের শিক্ষিত তরুণ তরুণী। শহরের টেপাখোলা লেকের পাড়ে মনোরম পরিবেশে অবস্থিত শহর সমাজ সেবার প্রশিক্ষণ কেন্দ্রটি। কম্পিউটারের যে আমাদের যে শিক্ষা, ওটার খুব নিড অ্যাকচুয়ালি। এটা এখন একটা পোটেনশিয়াল। সো এর জন্য আমি এখানে কম্পিউটারের অফিস অ্যাপ্লিকেশনে এটা শিখছি 3 মাসের জন্য। প্রশিক্ষণটা অনেক সুন্দরভাবেই দেওয়া হয়, আর আমি অনেক জায়গায় দেখেছি, কিন্তু এটা সব থেকে ভালো এবং পরিবেশও খুবই ভালো, সব কিছু অনেক সুন্দর। আমি এখন শিখছি MS পাওয়ার পয়েন্ট এবং MS স্কিলের কাজগুলো শিখবো, এবং পাশাপাশি আমার স্কিল ডেভেলপমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কম্পিউটারের সাহায্যে তো আমরা অনেক কিছু করতে পারি এবং এই স্কিলটা আমাদের জবের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এই জন্য আমি এটা শিখতেছি। এখানে প্রশিক্ষণ নিচ্ছি, এখান থেকে আমি নিজে স্বাবলম্বী হব এবং আমি এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে আমি চেষ্টা করব যে অন্য মহিলাদেরও আমার থেকে কিছু শেখানোর, স্বাবলম্বী করার চেষ্টা করব। কম্পিউটারের পাশাপাশি কেউ কেউ শিখছেন দর্জি বিজ্ঞান সহ বিউটিফিকেশন কোর্স। এই দুটি কোর্সে অগ্রাধিকার দেওয়া হচ্ছে নারী ও প্রতিবন্ধীদের। ভালো মানের প্রশিক্ষণ পেয়ে খুশি শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আগ্রহ দেখে শিক্ষকরাও দ্বিগুণ উদ্যমে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন শেখাই এবং সর্বশেষ ভার্সন যেটার মাধ্যমে আমরা ওদের শেখাই, যাতে বর্তমান বিশেষে তাল মিলিয়ে চলতে পারে এবং দক্ষ হয়ে শিখতে পারে ওরা। এখানে আমাদের কমপক্ষে 20 জন ভর্তি হয়, প্রতি 3 মাস পর পর ভর্তি আর কি। এখান থেকে আপনার মেয়েরা বেসিক ধারণা নিয়ে অনেকেই দক্ষ হয়ে গেছে। এখান থেকে আপনার ফরিদপুর শহরে 3-4টা পার্লার তাদের আছে এবং তারা খুব দক্ষতা সহকারে অনেক টাকা ইনকাম করতেছে। আমাদের অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ এবং প্রতিবন্ধীদেরও এখানে যাতায়াতের সুযোগ সুবিধা আছে। এখানে একই ব্যাচে একই সময়ে 50 জন ছাত্র প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিতে পারে এবং আমাদের যে প্রশিক্ষকগণ আছেন তারা অত্যন্ত দক্ষ এবং তারা দক্ষতার সাথে তাদের প্রশিক্ষণ দিয়ে থাকে। ভবিষ্যতে ইয়াং যুবক যুবতীদের জন্য এই কম্পিউটার প্রশিক্ষণটা অত্যন্ত জরুরি, যেহেতু আজকের যুগ আপনার ডিজিটাল বা প্রযুক্তির যুগ। তো এই ডিজিটাল যুগে নিজেকে আগামী দিনের উপযোগী করতে, এবং আপনারা জানেন যে ভবিষ্যতে AI অনেক কিছু নিয়ন্ত্রণ করবে, কাজেই কম্পিউটারের বেসিক প্রশিক্ষণ কিন্তু আমাদের গ্রহণ করতে হবে এবং কম্পিউটার সম্পর্কে মোটামুটি আমাদের একটা ধারণা থাকতে হবে। এই পর্যন্ত প্রায় 10,000 প্রশিক্ষণার্থী হাতে কলমে দক্ষতা অর্জন করে কর্মজীবনে সফল হয়েছেন, পাশাপাশি হয়েছেন উদ্যোক্তাও। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। রাজবাড়ী সদরে বেওয়ারিশ কুকুরের উপদ্রবে অতিষ্ঠ মানুষ। সুযোগ পেলেই খেয়ে ফেলছে হাঁস, মুরগি, গবাদি পশু। প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন খাদ্যের অভাবের কারণেই এমনটা হচ্ছে। রাজবাড়ী সদর উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে ছাগল নিয়ে এসেছেন বিল্লাল শেখ। বেওয়ারিশ কুকুরের আক্রমণে জখম হয়েছে ছাগলটি। বিল্লালের মতো উড়াকান্দার গুলশানারা, দ্বাদশী ইউনিয়নের আলেয়া বেগম সহ অনেকেই কুকুরের আক্রমণে জখম হওয়া ছাগল চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে এসেছেন। বাড়ি পালানে বাইদিয়েছিলাম, ওই যাইতে কুকুরে কামড় দিছে। এর আগে 2টা ছাগল খাওয়া হয়েছে আমার। মনে করেন একটু মুরগি বাসার ভিতর থেকে যদি বের হয় তাহলে খেয়ে ফেলে একবারে ধরে, আবার মনে করেন বাসার ভিতরে অনেক সময় ঢুকে যায়, সেটা মুরগি খেয়ে ফেলে। রাজবাড়ী সদর উপজেলায় হঠাৎ করেই বেড়ে গিয়েছে বেওয়ারিশ কুকুরের সংখ্যা, কিন্তু পর্যাপ্ত খাবার না থাকায় হিংস্র আচরণ করছে তারা। আর কুকুরের আক্রমণে আহত এসব পশুর 60 ভাগই মারা যায় বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। আমারই তো একটা ময়না খাসি মেরে ফেলা দিছি, এই পশু হাসপাতালে আনছিলাম তো তা বাচ্চা। বাইরে যদি ছাগল টাগল বাইরে ধোয়া হয়, তারপরে সেই কারণে কুত্তে অনেকটি এক জায়গা হলে পরে এসে আক্রমণ করছিল আমাদের এই ছাগলটা। পুরো যেগুলো কামড়ায় এর ভিতরে আপনার 60% বাঁচেই না, এই অবস্থা। তো প্রত্যেক দিনে মানে দিন দিনে বৃদ্ধি পাচ্ছে।
শুধু খাবারের অভাবে নয়, প্রজনন মৌসুমের পরও কুকুর আক্রমণাত্মক আচরণ করতে পারে বলে জানান উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। এখানে স্ট্রিট ডগের পরিমাণ অনেক বেড়ে গেছে। বেওয়ারিশ কুকুর যেগুলো আছে এগুলোর পরিমাণ অনেক বেড়ে গেছে, ফলে তারা খাবারের সংকটে ভুগতেছে। তো খাবারের সংকট হলে এরা সংঘবদ্ধভাবে কোনো ছাগল বা ছোট বাছুর, ছোট প্রাণী এদেরকে আক্রমণ করছে। আর তাছাড়া অনেক সময় দেখা যায় যে এরা খেলার ছলেও ছাগল বা ভেড়া, ছোট প্রাণী এদের উপরে আক্রমণ করতেছে। এসব বেওয়ারিশ কুকুরকে নিয়মিত খাবার দিয়ে সাহায্য করার আহ্বান প্রাণী অধিকার কর্মীদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। শরীয়তপুরে খাল ভরাট করে সেতুর সংযোগ সড়ক নির্মাণ করায় বন্ধ হয়ে গেছে পানি প্রবাহ। এতে জলাবদ্ধ হয়ে পতিত পড়ে আছে 500 একর ফসলি জমি। আবাদ করতে না পারায় চিন্তার ভাঁজ পড়েছে কৃষকদের কপালে। আবার এই জায়গায় পেঁয়াজ হইতো, তৈন হইতো, গম হইতো, অনেক দিনে তৈতো, 4-5 দিনে তৈতো, বুঝলেন? এই মাছ 8-10 বছর কোনো দিয়ে না, কাকা করতে পড়ে থাকে। আক্ষেপ করে নিজের দুরবস্থার কথা জানাচ্ছিলেন ষাটোর্ধ্ব কৃষক আলী হোসেন খা। শুষ্ক মৌসুমেও পানিতে তলিয়ে আছে তার পরিবারের 5 একরেরও বেশি আবাদি জমি। ধান বিক্রি করে সংসার চালানো আলী হোসেনকেই এখন পরিবারের জন্য ক্রয় করতে হচ্ছে ধান। সব মাছ আমাকে দিয়ে খায়, ওয়াই করে দোয়াল কাকে দোয়ালের মধ্যে কচু দেন, 8-10 4-5 কেজি জমি নিব, সব মাছ ধান্দা। আলী হোসেনের মতো একই দশা শরীয়তপুরের গাগরিজোড়া ও নশাসন এলাকার শত শত কৃষকের অভিযোগ, অপরিকল্পিতভাবে খালের মুখ ভরাট করে সেতুর সংযোগ সড়ক নির্মাণ করায় বন্ধ হয়ে গেছে গাগরিজোড়া খালের পানির প্রবাহ। স্থায়ী জলাবদ্ধতায় কচুরিপানা আর আবর্জনার দখলে চলে গেছে প্রায় 500 একর ফসলি জমি। ফসলের আবাদ করতে না পারায় দীর্ঘমেয়াদী ভোগান্তিতে পড়েছে কৃষক। মনে করেন ধান পানি চকে কিচ্ছু হয় না, আমরা মনে করেন এমন কষ্টে আছি। এখন পর্যন্ত পুরা বাসা এই দেশটা, এখন ধান আনা পান আনা, মানুষের ধান লাগাইতে না, পান লাগাইতে না, রুহুন পেঁয়াজ ধনিয়া কালি জিরা কিছু বলতে পারে না। 2 থেকে 3 লক্ষ টাকা আমরা ফসল আমরা এখানে ইনকাম করতাম, টাকাটা সেই টাকাটা একদমই নাই গেল। এটা আমরা প্রায় 400 মণ ধান পাইতাম, 400 মণ আমার বাবা ধান পাইতো। সেখানে এখন বর্তমানে আমরা চাউল কিনে খাই। সরকারে এই রাস্তা বন্ধনে নিজে খাল আটকিয়ে দিছে, পানি নামতে না, এর লেগে পানি নামতে না দেখে ফসল হয় না, পানি জমে থাকে, অনেকটাই আমাকে ক্ষতি। উপর থেকে দেখলে যে কারো মনে হতে পারে এটি কোনো বাওর কিংবা জলাশয়ের দৃশ্য। কৃষিজমির পানি নামতে না পারায় সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতি। বর্ষা মৌসুমে আটকে যাওয়া পানি না নামায় বন্ধ চাষাবাদ। বছরের পর বছর আর্থিক লোকসান গুনতে হচ্ছে কৃষককে। পেঁয়াজ রসুন ধান লাগাইতাম, অনেক ফসল হয়েছে, তো এখন কিছু হয় না। দল আর কস্তুরি একসার হয়েছে, তলাই থাকে তো পানিতে। তখন আমরা ডিসি কাছে ওই দরখাস্ত দিছি, কিন্তু হে তো আমার কোনো আহে নাই। এখন 2টা চক, আমাদের 2টা বড় বড় চক বন্ধ, এই পানি নামাইতে পারে না। এখন আমরা দিলাও করতে পারি না, ঠিক মতো ফল করতে পারি না, সব কিছু বন্ধ। মানে এসব হয়ে গেছে পানি না নামার কারণে। দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকের লোকসান কমিয়ে আনতে দ্রুত সময়ের মধ্যে বিকল্প উপায়ে পানি সরবরাহ ও নিষ্কাশনের পরামর্শ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। পাশে যদি একটা বড় একটা কালভার্ট নির্মাণ করে পানিগুলো নামার ব্যবস্থা করি আমাদের যে কীর্তিনাশা নদীতে, তাহলে আমাদের এই সমস্যার সমাধান হবে। ঢাকা শরীয়তপুর মহাসড়কের কীর্তিনাশা নদীর উপর 99 মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ করছে সড়ক ও জনপথ বিভাগ। সেতুর উভয় প্রান্তে সংযোগ সড়ক নির্মাণ করতে গিয়ে গাগরিজোড়া খালের মুখ সহ প্রায় 400 মিটার অংশ ভরাট করেছে সওজ। ভুল স্বীকার করে সেতু নির্মাণ শেষে খালের পানির প্রবাহ স্বাভাবিক করতে প্রয়োজনীয় উদ্যোগের কথা জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। সম্ভবত এটা যখন স্টাডি করা হয়েছিল এই কিভাবে এটার প্রতিসড়ক ডিজাইন করা হবে ওভারঅল ব্রিজের, সে সময় হয়তো ওইটা বিবেচনা থেকে কোনো কারণে বাদ পড়ে গেছে খালটা। তবে আমরা এখানে মানে খালের চলাচল যাতে এই নির্মাণ কাজ শেষে আবারও স্বাভাবিক হয় সেজন্য যেটা করার প্রয়োজন আমরা সেটা করব। কৃষি বিভাগের তথ্য বলছে খাল জলাশয় ভরাট সহ বিভিন্ন কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় এবছর অনাবাদি থাকবে জেলার অন্তত 2812 হেক্টর কৃষি জমি। বছর 5 আগেও আমার আশেপাশে থাকা এ সকল জমিতে আবাদ হয়েছে পেঁয়াজ, রসুন, ধান, পাট সহ নানান ফসল। সড়ক ও জনপথ বিভাগের গাফলতিতে সেতুর সংযোগ সড়ক নির্মাণে খালের মুখ ভরাট হয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে এ সকল জমির আবাদ।
স্থানীয় কৃষকের দাবি দ্রুত সময়ের মধ্যে খালের মুখ খনন করে পানির প্রবাহ স্বাভাবিক করবে স্থানীয় প্রশাসন। নুরুল আমিন রবিন, চ্যানেল 24, শরীয়তপুর। চলতি মৌসুমে বৃষ্টি না থাকায় বিপাকে পড়েছেন মুন্সিগঞ্জের প্রান্তিক আলু চাষিরা। কৃষকদের অভিযোগ, কৃষি জমির আশেপাশের খাল বিল প্রভাবশালী মহল ভরাট করে রাখায় ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম। এতে ফলন কম হওয়ার পাশাপাশি লোকসানের শঙ্কায় রয়েছেন কৃষকরা। আলুর রাজধানী খ্যাত মুন্সিগঞ্জের বিস্তীর্ণ জমিতে এখন শুধুই সবুজের সমারোহ। তবে গেল 2 বছর আলুর দাম ভালো পাওয়ায় এই বছর আলু আবাদের প্রতি আগ্রহ বেড়েছে কৃষকের। তবে এখানকার প্রান্তিক কৃষকরা বলছেন যে আলু চাষে এবার উৎপাদন ব্যয় বেড়েছে গেল কয়েক বছরের তুলনায় বেশ কয়েক গুণ বেশি। চলতি মৌসুমে আলু বীজ, সার এবং সেচ সহ শ্রমিকের যে মজুরি সেটি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু আলু আবাদের যে উৎপাদন খরচ সেটি কিন্তু বৃদ্ধি পেয়েছে। একই সাথে এই আলু কৃষক এবং আলু চাষিদের মধ্যে কিন্তু এক ধরনের অসন্তোষ রয়েছে এবার মুন্সিগঞ্জে। তারা বলছেন যে শুষ্ক মৌসুমে আলুর জমিতে কিন্তু এখন পানির অভাবে ফাটল ধরেছে, যে কারণে প্রতিদিন 2 থেকে 3 বেলা তাদেরকে পানি দিয়ে আলুর চারা গাছের পরিচর্যা করতে হচ্ছে। এতে উৎপাদনের যে ব্যয় সেটি কিন্তু আসলে বৃদ্ধি পাচ্ছে, যেটির একটি প্রভাব এই বছর যখন আলু উত্তোলন শুরু হবে এই মৌসুমে চৈত্র থেকে বৈশাখ পর্যন্ত কিন্তু 2 মাস ব্যাপী মুন্সিগঞ্জে আলু উত্তোলনের একটি উৎসবের মতো করে চলে। সেই মৌসুমে যখন আলুটি উত্তোলন হবে সেই সময় কিন্তু আলুর বাজার যখন যাবে খুচরা বাজারে এবং পাইকারি বাজারে, সেই পাইকারি পর্যায়ে কিন্তু আলুর দামের উপর একটি বেশ প্রভাব পড়বে। অর্থাৎ আলু নিয়ে বছর জুড়ে আমরা সারা দেশে যে ধরনের অস্থিরতা দেখতে পাই, বিভিন্ন ব্যবসায়ী এবং মধ্যস্বত্বভোগীরা যেমন আলুর কৃত্রিম সংকট দেখিয়ে আলুর দাম বৃদ্ধি করে, কৃষক বলছে যে আসলে সেই বছরগুলোতে কিন্তু কৃষক সেভাবে লাভবান না হলেও মধ্যস্বত্ব ব্যবসায়ীরা কিন্তু লাভবান হয়েছেন। তবে কৃষকের এবার আলুর আবাদে খরচ বেড়ে যাওয়ার কারণে কিন্তু নানাভাবে তারা প্রতিকূল পরিস্থিতির মধ্যে আসলে দিয়ে যাচ্ছেন। তবে বিস্তীর্ণ যে ফসলি জমি রয়েছে সেখানে আলুর যে চারা গাছ বেড়ে উঠছে, সেই চারা গাছের মাঝে কিন্তু আসলে উকি দিচ্ছে কৃষকের স্বপ্ন। সেখানে কিন্তু আলুর যে আকার সেটি গেল কয়েক বছরের তুলনায় শুরুতেই আসলে আকার খুব একটা ছোট, এবং এই বছর কৃষকের আসলে অনেকটা লোকসান হতে পারে বলে কিন্তু তাদের মধ্যে শঙ্কা রয়েছে। তাই মুন্সিগঞ্জের এই সব বিস্তীর্ণ জমিতে সদর উপজেলার চরাঞ্চলে এবং আশপাশের যে 6টি উপজেলায় যে আলুর আবাদ হয়েছে সেই সব প্রান্তিক কৃষকরা আসলে এবারের আলুর উৎপাদন এবং উৎপাদন সম্ভাবনা নিয়ে কি ভাবছে সেটি আমরা জানবো। এর আগে ছোট্ট করে যদি জানিয়ে রাখি, মুন্সিগঞ্জে কিন্তু এবছর প্রায় 34,000 হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে, যা থেকে প্রায় উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 10 লক্ষ মেট্রিক টন আলু। তাই সকাল থেকে মুন্সিগঞ্জে পরিচর্যায় যে পরিস্থিতি আমরা সন্ধে পর্যন্ত দেখি, সেখানে কিন্তু আমরা দেখছি যে ফসলের যে উৎপাদন সেটি নিয়ে কিন্তু কৃষক স্বপ্ন দেখছেন। তবে কৃষকদের মধ্যে কিন্তু এক ধরনের হতাশা রয়েছে। তারা বলছেন যে জমিতে আলুর চারা গাছের যে ধরন সেটি এই বছর পরিপূর্ণ হচ্ছে না, এতে ফলন কম হতে পারে বলে কিন্তু তাদের মধ্যে শঙ্কা রয়েছে। তারা বলছে বৃষ্টিপাত না হওয়ার কারণে কিন্তু জমি শুকিয়ে যাচ্ছে এবং সেইখানে কিন্তু ফাটল ধরার কারণে তাদেরকে একাধিকবার আসলে জমিতে পানি দিতে হচ্ছে এবং আশপাশের খাল নদী নালা ভরাট হয়ে যাওয়ার কারণে কিন্তু কৃষক পর্যাপ্ত পানিও পাচ্ছে না, এমন অভিযোগ রয়েছে। তাহলে দর্শক চলুন আমরা শুনে আছি এই বছর আলু আবাদে কৃষকের যে প্রতিকূল পরিস্থিতি তৈরি হচ্ছে কিংবা ফলন নিয়ে যে সম্ভাবনার চিন্তা তারা করছেন, তাদের চিন্তাধারায় বা তাদের ভাবনায় এইবারের আলু আবাদ কেমন দেখছেন তারা। লাখ লাখ টাকা লোকসান হয়ে যাবে, কোটি কোটি টাকা। আমরা কৃষক, আমাদের মজুরির দাম হয় না, খেতে কামারা সার দাম বেশি, ওষুধ দাম বেশি। এক ওষুধে সারে কাটুম বাড়ছে 10,000 টাকা, কাটুম 20,000 টাকা বাড়ছে, 500 টাকা বাড়ছে। আশা করি ফলন ভালোই হবে, কিন্তু ফলন ভালো হলে কি হবো, মাটি শুকিয়ে যাইতেছে, পানি 2বার 3বার দিতে হইতেছে, কৃষক ভালো করে দাম পাচ্ছে না। ফলন বেশি হইলে দাম কমে যায়, সারের দাম বেশি, এরপরে কৃষক তো সারের দাম বেশি, ওষুধের দাম বেশি, এভাবে দাম বাড়তে থাকলে তো কৃষক মরে যাইব। যদি বৃষ্টি হইতো তো মনে করলেন কি আলু গাছ আরো উন্নত হইতো, উন্নত হওয়ার পরে আমরা কিছু পাইতাম, তারপরে পাওয়ার পরে যদি আলু যদি দাম বাড়তো আমাকে ভালো হতো। মাটিতে কম নাই গা, আর বৃষ্টিপাত নাই, সেজন্য খাটনিটা বেশি হইতেছে, পানি টাইনা নদী ইয়ার থেকে আনতে হইতেছে।
বিলের থেকে, বুঝছেন? জমি এই যে শুকিয়ে গেছে, খরাতে মাটি ইয়া নাকি শুকিয়ে গেছে, আলু গাছে শক্তি করে না, খাল বিল সব ভরে লাগছে, পানি নাই, পানিও দিতে না ঠিক মতন। আলু গাছ ভালো ইনশাল্লাহ, কিন্তু মাটি শুকিয়ে জায়গা, আমরা পানি 2-3 বার দেওয়া লাগতেছে। আমরা এই আশা করি এবেকা ফলন বেশি হবে, বেশি হলে যদি দামটা পাই তো আমরা মনে করেন বাচ্চা থাকতে পারবো। দর্শক, আমরা শুনেছি কৃষকের কথা। কৃষক বলছে যে উৎপাদন ভালো হলেও ন্যায্য মূল্য পাওয়া থেকে কিন্তু কৃষক বঞ্চিত হয়। যদি উৎপাদন যখন ভালো হয় সেই সময়টাতে কিন্তু আলুর যে দাম, বাজার দর, সেটিতে কিন্তু এক ধরনের ধস নামে। তো এই চলতি মৌসুমে আলুর বাজার দরে সেই ধরনের ধস না নামুক এবং আলুর উৎপাদন ভালো হোক, সেই প্রত্যাশাটি কিন্তু প্রান্তিক কৃষকের রয়েছে। একই সাথে আসলে বৃষ্টির প্রার্থনা করছে কৃষক, কারণ বৃষ্টি হলে ফসলের যে আবাদ সেটি বেশ কয়েকগুণ বৃদ্ধি পাবে। সব মিলিয়ে এক ধরনের স্বপ্নে কিন্তু বিভোর এখন মুন্সিগঞ্জের আলু চাষিরা। প্রায় কৃষক সহ লক্ষাধিক মানুষের কিন্তু শ্রম, ঘাম, আসলে ত্যাগ এই কৃষকের জমিতে মিশে আছে এবং বিভিন্ন নানা জায়গা থেকে ঋণ নিয়ে কিন্তু তারা এই আলুর আবাদ করেছে। এই ফসল যখন কৃষকের ঘরে উঠবে তখন যাতে কৃষকের মুখে হাসি ফুটে ওঠে, এই প্রত্যাশার কথা তারা জানিয়েছেন। সেই প্রার্থনা আমাদেরও থাকবে। তো মুন্সিগঞ্জের সদর উপজেলার যে চরকেরা ইউনিয়নের বিস্তীর্ণ কৃষি জমিতে যে আলুর আবাদ চলছিল এবং আলুর যে পরিচর্যা চলছে, চারা গাছের এবং কৃষকের যে ব্যস্ততা আমরা দেখেছি, তার বিস্তারিত জানিয়েছি মুন্সিগঞ্জ থেকে আমি শুভ ঘোষ। ইরি বোরো ধান চাষে ব্যস্ত সময় পার করছেন গোপালগঞ্জের কৃষকরা। বীজ, সার ও ডিজেল সহ কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন তারা। ফলন ভালো হলেও কাঙ্ক্ষিত দাম পাবেন কিনা তা নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। একদিকে তীব্র শীতে কাবু কৃষকের জীবন, অন্যদিকে বীজ, সার আর ডিজেলের দাম বাড়ায় উৎপাদন খরচ বেড়েছে দ্বিগুণ। সব প্রতিকূলতা ছাপিয়ে ইরি বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন গোপালগঞ্জের চাষিরা। জমি সমান করা থেকে শুরু করে ক্ষেতে ধানের চারা রোপণ, পানি দেয়া, জমির আইল ঠিক করা, আগাছা পরিষ্কার, সার ছিটানো সহ নানা কাজে ব্যস্ত এসব চাষি। শীতকালে আপনার ভোরবেলা বেরোতে পারি না, ভোরে কাজ করা তো কষ্ট, হয়তো গরমের দিনে ভোরবেলা কাজ করা যায়। কষ্ট তো আছে, এই কারণ যে কষ্ট শীতের ভিতর অনেক মানুষ ঘুমের থেকেও জাগি নেই, কিন্তু তারপরে আমাদের তো জাগা লাগে, তো আমরা কষ্ট করি। গরিব মানুষ, পেটের দায়ে করতে হয়, তাতে আমাদের সর্দি লাগে, ঠান্ডাতে ধরে, তাতে দেখা যায় যে অর্ধেকটা মজুরির পয়সা অর্ধেকটা চলে যায় ওষুধ পানিতে। তোবার 2.5 বিঘা জমি করছি, এবছর 1.5 বিঘায় নিয়ে আসছি, যেহেতু আমার ধানে কোনো লাভ হয় না, বরঞ্চ লস হচ্ছে। যেমন ডিজেলের যে 1 কেজি ডিজেলের যে মূল্য ছিল, 1 লিটার ডিজেলের, সেই মূল্য তার থেকে অনেক বেশি হয়ে গেছে। ইতিমধ্যে জেলার 57 জমিতে ইরি বোরো ধানের চারা রোপণ করেছেন কৃষকরা। বাকি জমি ফেব্রুয়ারির মাঝামাঝি সম্পন্ন হবে। মার যে জমি ক্ষেত করি 14,000-12,000 নিচে না আর কি পচানি, তাতে আমাকে পড়তে হয় না। এই কারণে এখন আর কি জমি ক্ষেত বাদ দিয়ে কিষাণ বাধা দিয়ে খাই দেয়। বর্তমানে 1200 টাকা আছে, যে 1200 টাকা আছে আমাদের তো এ দিয়ে চাষাবাস করতে কষ্ট হয়। আমাদের তো নিচু জমি, এখানে তো এমনিতেই আমরা এক ফসলের বেশি করতে পারি না। তারপরও এবার বীজের দামটা একটু বেশি, সার, কীটনাশক এগুলোর দামটাও একটু বেশি। সরকার যদি আমাদের একটু সাহায্য সহযোগিতা করে, সারের দাম একটু নিয়ন্ত্রণে আনে, বীজের দাম একটু নিয়ন্ত্রণে আনে, কীটনাশক সব কিছুর দাম যদি একটু নিয়ন্ত্রণে থাকে, তাহলে হয়তো আমাদের একটু সুবিধা হবে, এর চাইতে আরও আমরা একটু লাভবান হতে পারবো। চলতি বোরো চাষ মৌসুমে সার, বীজ, বিদ্যুৎ ও ডিজেল সহ কৃষি যন্ত্রপাতির কোনো ঘাটতি না থাকলেও চাষ আর ফসল কাটা মৌসুমে গোপালগঞ্জে কৃষি শ্রমিক সংকট দেখা দেয় বলে জানান এই কৃষি কর্মকর্তা। কোনো রোপণ মৌসুমে অথবা হারভেস্টিংয়ের সময় লোকাল শ্রমিক দিয়ে সেটা কভার করা যায় না। কেউ কেউ কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বাইরের থেকে কৃষি শ্রমিক এখানে এসে মাঠ লেভেলে কাজ করতে হয়। স্থানীয়ভাবে কৃষি শ্রমিকের সংকট থাকার কারণে কৃষি শ্রমের মজুরিটা বেড়ে যায়। সেই দিক দিয়ে কৃষকের উৎপাদন খরচের উপর একটা চাপ পড়ে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী গোপালগঞ্জ জেলায় সর্বাধিক চাষ হয়ে থাকে বোরো ধান। চলতি মৌসুমে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 81,663 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন স্বাদ ও ভিন্ন গল্পে আবারও হাজির হব, সাথেই থাকবেন।